তুমি বিয়ে করছো ফোনে, এই মেয়ে তো থাকবে না। আর ও বলতো যে আচ্ছা ও যদি ভেগে যায় যাক। যখন আমি বিউটি পার্লারে জব করতাম তখন শখের বয়সে একটা ইউটিউব চ্যানেল খুলি এবং ওখানে আমি একটা লিপস্টিক, একটা আইলিনার, একটা মাস্কারা পার্লারে বসে বসে ছোট ছোট ভিডিও ছাড়তাম। তো ও একদিন ওকে আবার ওর ফ্রেন্ডরা দেখাইতো যে এই তোর বউ এগুলো কি করে, কিন্তু আমার সাথে একদিন অনেক রাগারাগি করলো। তো ওর কথা শুনে খুব খারাপ লাগলো যে আসলেই তো আমার এগুলো কোনো প্রয়োজন নাই। একদিন আমি 60টা ভিডিও ডিলিট করে দিই। আমি চাইছিলাম যে চ্যানেলটাও ডিলিট করে দিব, আমার তো মন চাই জিনিসটা করতে, আমার তো ভালো লাগে না, এখন আমি জিনিসটাকে আবার করবো। ও বলতো তোমার যা ভালো লাগে করো, হিজাব পরে করবো। ও যা ভালো লাগে করো, মানে ও কিন্তু রাজি না। আমি কি করলাম, হিজাব পরে কাজ শুরু করলাম যাতে ও আমাকে কিছু না বলতে পারে। তারপরে 1 মাসও যায় না, এর মাঝে আমার চ্যানেল ভাইরাল হয়ে গেল। এমন ভাইরাল হইলো এখন আমাকে খালি কমেন্ট করতে, মানে একদিনে 70-80 হাজার ভিউ হইতেছে, শুধু ওই ভিডিওতে কমেন্ট করতেছে তুমি যে ফেসিয়াল করছো এটা কি ক্রিম ইউজ করছো এটা আমি নিতে চাই। ওই কমেন্টের একটা অ্যান্সার দিলাম যে আচ্ছা আপনার নাম্বারটা দেন। তো উনি বলতেছে অ্যাডভান্স কত টাকা দিতে হবে, 500 টাকা আর কি বিল আসছে মোট। ওনাকে বলছে আমাকে দিবেন বিকাশে, আমি আপনাকে মালটা পাঠাবো। আমি ভাবছি যে উনি দিবেন না, হঠাৎ করে বিকালবেলা দেখি আমার বিকাশে 500 টাকা ঢুকে গেছে। ফোন দিয়ে বলতেছে যে আপু আপনার বিকাশে আমি 500 টাকা পাঠাইছি, আপনি আমার ক্রিমটা পাঠাই দিয়েন। এখন তো আমি পড়ছি মহা বিপদে যে এখন আমি কি করব, ক্রিম কিভাবে পাঠায় আমি তো জানি না। তো তার পরবর্তীতে আমি কি করি, ওনার ওই ক্রিমটা নিয়ে কুরিয়ারে যাই। জিনিসটা আমি কুরিয়ার করে ওনাকে পাঠাই দিলাম। 3 দিন পরে ওই কাস্টমার আমাকে ফোন দেয় যে আপু আমি ক্রিমটা পাইছি। তো এইটা করার পরে এখন দেখি কি আমার এখন একটা পেজের বিশেষ প্রয়োজন। পরে আমি ওই 7 দিন 8 দিনের মাথায় আমি কি করি, একটা পেজ ওপেন করি। এখন সবাই আমার পেজে মেসেজ করে। আমি হিসাব করতাম যে ধরেন আমি যদি পার ডে 10টা পার্সেল দিই, 100 টাকা যদি প্রফিট থাকে আমার 1000 টাকা, মাসে 30,000 টাকা। তো এখানে 30,000, ওখানে 30,000, মাসে 60,000 টাকা। আমি তো কষ্ট করে আসছি, টাকার মর্যাদাটা আমি বুঝি। তো এর জন্য কিন্তু আমি মানে আমার বিজনেসটাকে হাতছাড়া করতে চাই নাই। তো ও বলতো যে 20,000 টাকা দিয়ে কি করা যায়। আমি বললাম আচ্ছা আমাদের বিজনেস তো এখন ভালো, মাসে 1 লাখ টাকা ইনকাম, তা তুমি চলে আসো, তুমি এসে 3 মাস থাকবা, যদি দেখি যে হ্যাঁ ভালো তাহলে তুমি থাকবা, নাহলে 3 মাস পরে তুমি আবার চলে যাবা, এরকম একটা কমিটমেন্ট। তারপর আমার কনসেপ্ট করি, বেবি হয়, আমার ছেলে হয়। হঠাৎ করে আমার সেল ডাউন মারে। যে প্রোডাক্ট আমার ভাইরাল হয়েছিল, মানে যে ফেসিয়ালের প্রোডাক্টটা, সেটা ছিল ইন্ডিয়ান প্রোডাক্ট। হঠাৎ করে ওইটা মার্কেট আউট, ওটা মার্কেটে পাওয়া যায় না। তো তারপরেই শুরু হয় আমার মানে আমি খুব ডিপ্রেশনে চলে যাই। এখন আমি কি করবো, হাজবেন্ডও চলে আসছে, আমারও পার্লার থেকে যা ইনকাম হয়, এখন তো মানে ইনকামের সাথে সাথে লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, বাসা দিছি বড়। তো পরবর্তীতে যে আমি যখন প্রথম পার্লারে কাজ শিখি, তো আমাদের ম্যাডাম ন্যাচারাল পণ্য তৈরি করতো। তো ওখান থেকে কিন্তু আমি আমার লাইফে প্রথমে এগুলো শিখে ফেলছি ম্যাডামের কাছ থেকে। তো তারপরে আমি ভাবলাম যে তাহলে আমার এই যে ন্যাচারাল জিনিস, এটা পার্লারও সেল করি, এটা অনেক ভালো, এটা কোনো ক্ষতি নেই, এটা আমি কাস্টমারকে দিতে পারি। তো আমি একটা ভিডিও করলাম। ভিডিও করে যখনই ইউটিউবে পাবলিশ করি, ওই যে যারা আমার আগের প্রোডাক্ট নিছে তারাই আবার এটা নিতেছে। তো এর মাঝে তো ঢাকা থেকে চলে আসি। ওই যে যখন সেল ডাউন হলো তখন ভাবলাম যে থাক, নারায়ণগঞ্জ আর থাকবো না। তারপর তো বরিশালে বড় বাসা টাসা নিলাম। এরপর এখন তো বাসায় বসে কাজ করি, এখন তো আমার পক্ষে সম্ভব। এখন এমপ্লয়ি নিলাম, আমার হাজবেন্ড প্রোডাক্ট ঢাকা থেকে নিয়ে আসে। তারপর কল সেন্টারে মেয়ে নিলাম, 1 জন 2 জন করতে করতে এখন প্রায় আমার 20-25 জন এমপ্লয়ি। গত মাসে আমার 49 লাখ টাকার সেল হয়েছে, ঈদের মাস। যদি ঈদ না থাকতো তাহলে হয়তো 60 লাখ হইতো, কারণ আমার পার ডে 2 লাখ টাকার প্রোডাক্ট যায়। 1 কোটি টাকার আমার নেক্সট টার্গেট, ইনশাল্লাহ হয়ে যাবে। কোথা থেকে কি হয়ে গেল, মানে সবকিছু সৃষ্টিকর্তার ইশারা। আমার কাছে আমার কাস্টমার সবচেয়ে বেস্ট প্রায়োরিটিতে। আমার প্রোডাক্ট আমি প্রয়োজনে 5 দিন অফ রাখবো সেল। তো কাস্টমারকে কখনো খারাপ প্রোডাক্ট আমি দিব না, কারণ আমি জানি যে কাস্টমারকে খারাপ প্রোডাক্ট দিলে এটা কাস্টমারের ক্ষতি না, এটা আমার ক্ষতি। এটার সাথে জড়িত আমি 2011 সাল থেকে, যখন আমি স্টুডেন্ট একবারে, তখন আমি ক্লাস 7-এ পড়ি। ঢাকা গেলাম, যে আমার খুবই আশা ছিল যে খালামণিদের অবস্থা আমার চেয়ে ভালো ছিল। আমি যেটা আশা করে গেছি যে আমি যদি খালামণির সাথে বসে বসে পুঁতির কাজ করি, মাসে যদি আমি 2-3 হাজার টাকা ইনকাম করতে পারি, তো আমি অন্ততপক্ষে পড়াশোনা করে আব্বু আম্মুকে একটু হেল্প করতে পারবো। কিন্তু তারা আসলে বলতেছে যে না, এটা করলে হবে না, তো তুমি সবচেয়ে ভালো হয় তুমি গার্মেন্টসে যাও। তো তারপরে আমি ভাবলাম যে না, চাকরি আমার দ্বারা হবে না, কারণ ওই যে চাকরিতে বেতন দেয় না। আমার ওই প্রথম চাকরি আমার লাইফে, আমি বুঝলাম যে চাকরিতে আসলে বেতন দেয় না ঠিক মতো। তো পার্লারে কাজ শেখার জন্য কি করলাম, পার্লারে গিয়ে নক করলাম। এটা আমার নিজের বুদ্ধি থেকেই। তো একজন ম্যাম, উনি মিরপুর সনি হলের পাশে ওনার পার্লার ছিল, ওনার বাসা ছিল বরিশাল। ওনার আসলে আমাকে দেখে কি যে মায়া হয়েছে আমি জানি না। উনি আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুমি শিখো, তোমার টাকা দিতে হবে না, তুমি 3 মাস আমার এখানে কাজ শিখবা। এই আমার কাজ শেখা শুরু হয়। তো ওই আমি ঈদের মাসে, রমজান মাসে ওনার পুরো কাজ করে উনি আমাকে রমজানের পরে 1000 টাকা দেয়। আমি অনেক খুশি যে আমার প্রথম ইনকাম, মানে 1 মাস পরে আমি 1000 টাকা আসলে রিয়েল পাইছি। ঢাকা যাওয়ার পরে আমার একদম সর্বপ্রথম আমার লাইফের ইনকাম ছিল ওই 1000 টাকা 1 মাসে। ওই সময়গুলো আসলে খুবই কষ্ট, মানে আমি না পারতাম একটা পোশাক কিনতে, মানে একদম নর্মাল প্রাইসের পোশাক আমি কিনতে পারতাম না। কাজের প্রতি আমার খুবই আগ্রহ ছিল। পার্লারের কাজটা আমার আমি পার্লারের কাজটা কিন্তু আমার ভালো লাগা ছিল না, কিন্তু আমি ওইটাকে নিরাপদ মনে করছি যে একটা পার্লার নিরাপদ মেয়েদের জন্য, ওখানে কোনো ছেলেরা ডিস্টার্ব করবে না। পার্লার জগতে গিয়েও আমি অনেক প্রবলেম ফেস করছি। অনেক পার্লারে দেখা যায় 1 মাস ডিউটি করছে, তারা ঠিক মতো বেতন দেয় নাই। এবং অনেক পার্লারের মালিকরা ছিল, তারা আবার একটু নেগেটিভ প্রপোজাল করতো যে তুমি এখানে কয় টাকা বেতন পাবা, তোমাকে একটা বয়ফ্রেন্ড দেই, তুমি এখান থেকে অনেক ভালো আর্নিং করতে পারবা, এরকম কথাও শুনতে হয়েছে। তো এইগুলোর কারণে আসলে অনেক সময় আমি অনেক বিপদে
বিপদে পড়ে যাই যে আমি চলতে পারতেছি না, তারা আমাকে বেতন দিত না, আমি বেতন ছাড়াই চলে আসতাম নেগেটিভ প্রপোজালের কারণে। আমার হাজবেন্ডের সাথে আমার যখন যোগাযোগ হয়, ওর সাথে আমার বিয়ে শাদী হয়, সবকিছু হয়, তখন আমি ঢাকা মিরপুরে একটা পার্লারে চাকরি করি। তখন আমাকে জিজ্ঞেস করছে তোমার স্বপ্ন কি? তা আমি বলছি দেখো আমার একটাই স্বপ্ন, সেটা হচ্ছে একটা পার্লার দিব। ও বলছে আচ্ছা ঠিক আছে, তোমার স্বপ্নটা আমি পূরণ করবো। তারপরে হচ্ছে আমি ওখানে একাই পজিশন দেখি, দোকান দেখি, সবকিছু দেখি, একটা দোকান পছন্দ হয়, মানে সর্বনিম্ন একটা প্রাইসে একটা দোকান পছন্দ হয় আমার শোরুমের জন্য। আমার হাজবেন্ড আমাকে 70,000 টাকা দিচ্ছে। আমার একটা কানের দুল ছিল, হাই গ্লাস করছি সবকিছু। এখন আমার যে ফ্লোরে তো আমি টাইস করতে পারবো না, আমি ফ্লোরে দিব কার্পেট কেনার টাকা আর আমার কাছে নাই। আর হচ্ছে যে কাস্টমার এসে যে বসবে ওই টুল কেনার টাকা, মানে সবকিছু করতে পারছি, কিন্তু এখন আর এইটুকু আমি করতে পারি না। যাদের কাছে চাইছি তারা ছিল কোটিপতি, তারা আমাকে সরাসরি না বলে দিচ্ছে যে না সম্ভব না, আমি দিব না। তো আমি খুব কষ্ট পেলাম। তো ওই দিন ভাইয়া এমন একটা মিরাক্কেল হলো আমার সাথে, হঠাৎ করে একটা কাস্টমার আসছে। ওই দিনে আমার 1500 টাকা ইনকাম হয়। আমি সাথে গেছি কার্পেট কিনতে, 700 টাকা দিয়ে আমি কার্পেট কিনছি। আর যে 700 টাকা ছিল আমার দোকানের সাথে আবার RFL এর দোকান ছিল, তাকে বললাম যে ভাই আমাকে কয়টা টুল দেন, আমি আপনাকে এই টাকাটা দিতেছি। উনি বলতেছে আপু আপনার যা লাগে আপনি নিয়ে যান, আপনাকে একটা টাকাও মানে চাপ নাই, আপনি কাজ করে আমাকে দিয়ে। পাশাপাশি দোকান, উনি আমাকে 4-5টা টুল দিল, হয়ে গেল আমার পার্লার উদ্বোধন। কোনো মিলাদও করলাম না, কিছুই করলাম না। এরপর থেকে ওই যে করোনা ছিল, কেউ ভ্রু প্লাক ফেসিয়াল কিচ্ছু করতে বাইরে যাইতে পারে না, আর বড় পার্লার সব বন্ধ। তো এরিয়ার স্থানীয় যত মানুষ ছিল সব আমার পার্লারে, সব অর্ধেক মাসে আমার 30,000 টাকা ইনকাম হয়। 3-4 মাসের মধ্যে আমার নিজের যা যা প্রয়োজনীয়, মানে ফার্নিচার থেকে শুরু করে ওয়ার্ড্রোব, মানে যা যা একটা ছোট সংসার একটা মেয়ের লাগে, সব আমার কেনা শেষ। আর আমার পার্লারও যা যা প্রয়োজন সব কেনা শেষ।